আজ প্রায় 10 দিন হলো বর্ণ কলকাতায় চলে এসছে। কলকাতায় গলফ গ্রিনের কাছে অনিমেষবাবুর একটা পুরনো 3 BHK ফ্ল্যাট আছে। সেখানেই ও, মনোহর আর মনোহরের স্ত্রী থাকছে। ডাক্তার এখন 5 দিন ধরে কলকাতাতেই আছেন। বর্ণর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, তবে মানসিকভাবে ও এখনও অসুস্থ। আজকাল বর্ণ দিনের বেশিরভাগ সময়টাই ঘুমোয়, শুধু খাওয়ার সময় ঘুম থেকে ওঠে। ঘরে ও কারুর সাথে কথা বলে না। বর্ণ সবসময় যেন কিছু একটা ভাবছে। অ্যাপার্টমেন্টের দোতলায় এই ফ্ল্যাটটা বেশ ছিমছাম। বর্ণর ঘরের দক্ষিণ দিকে একটা জানলা, সেখানে একটা চেয়ার নিয়ে বর্ণ মাঝে মধ্যে বসে থাকে। অনেক সময় মনোহর এসে ওর পাশে দাঁড়ায়, বর্ণর সাথে নানা রকম গল্প করে, কিন্তু বর্ণ তার কোনোটাতেই তেমন উত্তর দেয় না। অনেক সময় তো মনোহরকে ডিরেক্টলি বলে দেয় যে ও আর কথা বলতে চায় না। 2 দিন আগেই তো মনোহর এসে বর্ণর পাশে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। তারপর বলছিল, আপনি সবসময় একা একা বসে থাকেন কেন বাবু? চলুন একটু ঘুরে আসি, সামনে খুব সুন্দর একটা হাঁটার জায়গা আছে, বিকেলবেলা সবাই ওখানে হাঁটতে যায়। বর্ণ কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে রইল। তার চোখ ছিল বাইরে রাস্তার দিকে। সেখানে একটা বেড়াল শুয়েছিল। বেড়ালটার দিকে বর্ণ এক দৃষ্টিতে তাকিয়েছিল। মনোহর বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর বলে, কি হলো বাবু, শুনতে পেলেন না? চলুন না একটু ঘুরে আসি, দেখবেন হাঁটলে আপনার শরীরটা ভালো লাগবে। মনোহরের কথা শেষ হতেই বর্ণর দিকে ভ্রু কুঁচকে তাকালো। একটু গলাটা খাঁকড়ে চাপা গলায় বলল, তুমি এবার এসো তো, আমি একটু একা থাকতে চাই। ওর কণ্ঠস্বরে একটা দৃঢ়তা ছিল, তাই এই কথাটা মনোহর উপেক্ষা করতে পারল না। ও মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর সেখান থেকে চলে গেল। বর্ণ তারপরও চুপ করে বাইরের দিকে তাকিয়ে বসে রইল। খাওয়া দাওয়া নিয়ে বর্ণর আগে কোনো ঝামেলা ছিল না, তবে ইদানিং ওর আর কোনো খাবারই রুচি নেই। কিছুই আর ওর মুখে লাগে না। মনোহরের স্ত্রী নিয়মিত বিভিন্ন তরকারি রান্না করে। মনোহর মাঝে মধ্যেই বর্ণকে পাশের একটা ক্যাফে থেকে খাবার এনে দেয়, কিন্তু বর্ণ সেসব কিছুই খেতে ভালো লাগছে না। সে প্রায়ই ডিনার করতে চাইছে না। মনোহর ও তার স্ত্রী নিয়মিত ওকে খাওয়ার জন্য জোর করে। ডাক্তারবাবু রোজ সন্ধ্যায় একবার করে আসেন, বর্ণর কমপ্লিট চেক আপ করেন। পিজি থেকে বর্ণর বেশ কিছু রিপোর্ট এসছে, বেশিরভাগই ঠিকঠাক। ডক্টর সন্দেহ করেছিলেন বর্ণর অ্যানিমিয়া হয়েছে, কিন্তু সেটাও না, সব রিপোর্টই নর্মাল। ডাক্তারবাবুও বেশ কনফিউজড। সারাদিন ধরে উনি বারবার ফোন করে মনোহরের থেকে বর্ণর খবর নেন। বর্ণর মা বাবাকে সেভাবে কিছু জানানো হয়নি। বর্ণ নিজেই বারণ করেছিল, এই বুড়ো বয়সে আর ওদের শুধু শুধু টেনশন নিয়ে কি লাভ। বর্ণ অনলাইনে একটা ক্যানভাস স্ট্যান্ড আর কাগজপত্র আনিয়ে নিয়েছে, সাথে ভালো কোয়ালিটির তুলি আর অনেক রং। স্কেচ করার জন্য পেন্সিল ও অন্যান্য জিনিসপত্রও জোগাড় হয়ে গেছে। সব কিছু বর্ণ নিজের পয়সাতেই কিনেছে। শুধু বাংলো থেকেও একটা বিশেষ ডিজাইন করা তুলি নিয়ে এসেছিল। তুলিটা 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া। ডাক্তার তুলিটা দেখে চিনতে পারে। এই তুলিটা এর আগে অনিমেষবাবুর প্রিয় ছিল, উনি এটা প্রায়ই পকেটে নিয়ে ঘুরতেন। বর্ণও আজকাল ওটা হাতে রাখে, মাঝে মাঝে আঙুলে নিয়ে ঘোরায়। এই শিশুসুলভ খেলাটাতেই বর্ণ আজকাল একমাত্র আনন্দ পায়। মাঝে মাঝে বর্ণ ফাঁকা ক্যানভাসের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু আঁকে না। বর্ণ আর ছবি আঁকতে পারছে না। আগের ওই ছায়ামূর্তিদের আর বর্ণ আঁকতে পারে না। অথচ আগে এদের বর্ণ খুব সহজেই দেখতে পেত। এরা যেন বর্ণর আশেপাশেই ঘোরাফেরা করত। বর্ণ এদের উপস্থিতি অনুভব করতে পারত, ছুঁতে পারত এদের। ওর কাজ ছিল এই ছায়ামূর্তিগুলোকে কাগজে তুলে ধরা, রেখায় ও রঙে এদের জীবন্ত করে তোলা। এসব ভাবতে ভাবতে ওর মনে পড়ে সেই বীভৎস হাত দুটো, সেই লম্বা সরু সরু আঙুলগুলো, তাতে ওই ধারালো নখগুলো। খুব ঠান্ডা ছিল ওই হাতের স্পর্শ। এসব ভেবে বর্ণর প্যানিক অ্যাটাক হয়, ভয় চিৎকার করে ওঠে। সেদিন রাতেও এমন হয়েছিল। মনোহর দৌড়ে এসেছিল পাশের ঘর থেকে,
ও এসে দেখে বর্ণ বিছানা থেকে নেমে মেঝেতে এক কোনায় বসে ছটপট করছে। ওর মুখে চোখে এক ভীষণ ভয়। অন্ধকার ঘরটায় শুধু জানলা থেকে আলো আসছে। মনোহর প্রথমেই ঘরের আলো জ্বালালো, তারপর বর্ণকে শান্ত করতে চেষ্টা করল। মনোহর সামান্য আঘাত পেয়ে পিছনে সরে এলো। বর্ণ বুঝতে পারে যে এও মনোহরকে আঘাত করেছে। তখনও একটু শান্ত হয়। খারাপ লাগে ওর। এই বয়স্ক মানুষটা সবসময় ওর খেয়াল রেখে চলেছে, তাকে কিনা ও আঘাত করল। বর্ণ ধীরে ধীরে মেঝে থেকে ওঠে, তারপর বিছানায় বসে। ইতিমধ্যে মনোহরের স্ত্রীও শব্দ শুনে ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। মনোহর চুপ করে বর্ণর পাশে এসে বসল। বর্ণর কাঁধে মনোহর ধীরে ধীরে একটা হাত রাখল, তারপর ধীরে ধীরে গলায় বলল, শান্ত হন বাবু, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমরা আসি তো, ভয়ের কিচ্ছু নেই এখানে। বর্ণ ধীর গলায় বলল, সরি, আমি আঘাত করে ফেললাম না, সরি সরি, আমি ইচ্ছে করে করিনি। সব বলতে বলতে বর্ণ কেঁদে ফেলল। মনোহর বলল, কিচ্ছু হয়নি বাবু, কিচ্ছু হয়নি, আমি জানি সব, আমি জানি। এই বলে মনোহর ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। মনোহরের স্ত্রী দরজায় দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখেছিল। এবার সে ঘরে ঢুকল। টেবিল থেকে একটা ফাঁকা জলের বোতল তুলে চট করে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই ঘরেও আবার ঢুকল। মনোহরের সামনে দিয়ে গিয়ে ও বর্ণর সামনে ঝুঁকে দাঁড়ালো। তারপর জলের বোতলটা বর্ণর দিকে এগিয়ে দিল। বর্ণ লজ্জিত মুখে মনোহরের স্ত্রীর দিকে তাকালো। তারপর বোতলটা নিয়ে ঢাকনাটা খুলে ফেলল। তারপর জল খেলো। এবারও একটু শান্ত হয়েছে। বর্ণ আর বসে থাকতে পারছে না, ওর ভীষণ ঘুম পাচ্ছে। ও হঠাৎ মনোহরের কাঁধে মাথা রাখল। তারপর কখন যে ঘুমিয়ে পড়ল ও নিজেও বুঝতে পারল না। মনোহর আর ওর স্ত্রী খানিকক্ষণ ওর পাশে চুপ করে বসে রইল। ছেলেটার মুখে একটা অদ্ভুত মায়া আছে, একটা শিশু সুলভ সারল্য আছে। ছেলেটার জন্য মনোহরের খুব কষ্ট হচ্ছে। যখন ও প্রথম এসছিল খুব চঞ্চল ছিল। প্রথম দিকে বেশি কথা বলতো না, তবে আস্তে আস্তে মনোহরের সাথে বর্ণর বেশ ভাব হয়ে গিয়েছিল। ছোট ছেলেটাকে মনোহর বেশ স্নেহই করত। তার নিজের কোনো সন্তান নেই, থাকলে হয়তো বর্ণর মতোই হতো সে। মনোহর ধীরে ধীরে বর্ণকে বিছানায় শুইয়ে দিল, গায়ে চাদর চাপা দিয়ে দিল। তারপর মনোহর আর ওর স্ত্রী দুজনে মিলে বেরিয়ে এলো ঘর থেকে।